আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আন্দোলনরত পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ে কাজে না ফিরলে কাল থেকে সব কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ এর। চতুর্থবার দায়িত্ব নেওয়ার পর সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। আবার সংলাপ হবে ঐক্যফ্রন্ট সহ ৭৫টি দলের সাথে, জানিয়েছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি চলছে। তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া, জানিয়েছেন আইনমন্ত্রী। নারায়ণগঞ্জের বন্দরে গতরাতে সংঘর্ষে নিহত যুবকের লাশ উদ্ধার, পুলিশকে দুষছে স্বজনরা। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ও সিল ক্লোজড। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত সংবাদ। আন্দোলনের মুখে ঘোষিত পোশাক শ্রমিকদের মজুরি কাঠামোয় পরিবর্তন আনল সরকার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রথম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। বাড়তি বেতন ডিসেম্বর থেকেই কার্যকর হবে, যা চলতি মাসের বেতনের সাথে বুঝে পাবেন শ্রমিকরা। ৫% ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের ৬টি গ্রেডের বেতন সমন্বয়ের তথ্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এতে সর্বোচ্চ বেতন বেড়েছে ৫,২৫৭ টাকা, সর্বনিম্ন বেড়েছে ২৭০০ টাকা। তবে ঘোষিত ন্যূনতম মজুরি ৮,০০০ টাকাই বহাল রাখা হয়েছে। মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সমন্বয় করা মজুরি কাঠামোর প্রজ্ঞাপন এ সপ্তাহেই জারি হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। সংশোধিত এ মজুরি কাঠামো মেনে নিয়ে নতুন মজুরিকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সাথে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরারও আহ্বান জানিয়েছেন তারা। সংশোধিত কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডে মজুরি এখন থেকে হবে ১৮,২৫৭ টাকা। আগে এই গ্রেডে মজুরি ছিল ১৭,৫১০ টাকা। ২ নম্বর গ্রেডে মজুরি হবে ১৫,৪১৬ টাকা। ৩ নম্বর গ্রেডের মজুরি হবে ৯,৮৪৫ টাকা। ৪ নম্বর গ্রেডের সংশোধিত কাঠামো অনুযায়ী শ্রমিকদের মজুরি হবে ৯,৩৪৭ টাকা। আর ৫ নম্বর গ্রেডের শ্রমিকদের মজুরি হবে ৮,৮৭৫ টাকা। তবে কোন গ্রেডের বেসিক বেতন কত বাড়ল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বেড়েছে ২৭০০ টাকা, ৬ নম্বর গ্রেডে বেড়েছে ২৭৪২ টাকা, ৫ নম্বর গ্রেডে বেড়েছে ২৮৩৩ টাকা, ৪ নম্বর গ্রেডে বেড়েছে ২,৯২৭ টাকা, ৩ নম্বর গ্রেডে বেড়েছে ৩,০৪০ টাকা, ২ নম্বর গ্রেডে বেড়েছে ৪,৫১৬ টাকা এবং ১ নম্বর গ্রেডে বেড়েছে ৫,২৫৭ টাকা। এর আগে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, কাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিলে তাদের মজুরি দেওয়া হবে না। সেই সাথে সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। শ্রম আইন ১৩ এর ১ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। দুপুরে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, মজুরি কাঠামো নিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। এ বিষয়ে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে, কিন্তু শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এই খাত ধ্বংস হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা, তাই দ্রুত কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। কারখানা নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান সিদ্দিকুর রহমান। শ্রমিক ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আবারও বলছি, আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। আর যদি আগামীকাল থেকে আপনারা কারখানায় কাজ না করে, তাহলে আপনাদেরকে কোনো মজুরি প্রদান করা হবে না। তারপরেও যদি কাজ না করে, তাহলে কালকে সকালে গিয়ে তো আর আমি বলবো না। যার জন্য আগে বলে রাখলাম যে যদি কাজ না করে কালকের থেকে, তাহলে আমরা শ্রম আইন অনুযায়ী বন্ধ করে দেব। বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে সপ্তম দিনেও সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। দফায় দফায় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত ২০ জন। আন্দোলনের মুখে আজও বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে ৬ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে পোশাক শিল্পের শ্রমিকরা। পরে তা সাভার আশুলিয়া শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে আন্দোলনে নামেন আশুলিয়া শ্রমিকরা। দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় পুলিশ, শ্রমিক ও পথচারী সহ অন্তত ২০ জন। আমরা চাই না যে আমাদের ফ্যাক্টরিটা বন্ধ হোক, কিন্তু আমাদের এমন বেতনটা দিছে যে সেই বেতনে আমাদেরকে পোষাচ্ছে না। যেরকম কাজ করে এরকম পরিস্থিতি আমাকে টাকা পয়সা ঠিক মতো দেয় না। যেইভাবে প্রোডাকশন দিচ্ছে এই প্রোডাকশনে আমাদের পোষাচ্ছে না, আর যেই বেতন বাড়াচ্ছে এই বেতনে আমাদের ফ্যামিলি চলতেছে না।
শ্রমিকরা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে তারা সুরাহার জন্য কারখানার মালিক ও সরকারের দিকে তাকিয়ে আছেন। এদিকে আন্দোলনের মুখে প্রতিদিনই বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করছে মালিক পক্ষ। রবিবারও বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 6 বছর 7 বছর ধরে চাকরি করি, তাদের বেতনটা একটু কম হয়ে গেছে, আর তাদের বেতনটা যদি সঠিকভাবে হয় তাহলে আর এই আন্দোলন হবে না। আন্দোলনটা কেন, এটা আপনার সরকার মালিক সবাইকে এটা বিবেচনা করা উচিত। আসলে আন্দোলনটা কেন, আমরা বেতন বাড়াই দিলাম তারপরে কেন আন্দোলন? দাবি আদায়ে অটল শ্রমিকদের বিক্ষোভের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো আশুলিয়া শিল্প এলাকা জুড়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম কার্যদিবসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলের ক্ষেত্রে তাঁর সরকারের যুদ্ধ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। অতীতে বারবার টেন্ডার ছিনতাইয়ের ঘটনার কথা স্মরণ করে দিয়ে শেখ হাসিনা বলেন, প্রযুক্তির বদৌলতে সে অবস্থা থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। এর আগে সকালে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছলে প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এই সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে রাখা পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন তিনি। শিগগিরই নির্বাচন পরবর্তী মতবিনিময়ের জন্য দেশের সকল রাজনৈতিক দল ও ফ্রন্টের শীর্ষ নেতাদের গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশ কিভাবে চলবে সে বিষয়ে পরামর্শ নেওয়া হবে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে আলাপ আলোচনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা নেতৃবৃন্দের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে দেশের সকল রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন, গণভবনে দাওয়াত দেবেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। ঐক্যফ্রন্ট আছে, যুক্তফ্রন্ট আছে, আমাদের 14 দল আছে, জাতীয় পার্টি আছে, এছাড়া অন্যান্য যেসব দল আছে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। এ সময় তিনি কথা বলেন ডক্টর কামাল হোসেনের বিএনপি জামাতের সাথে ঐক্য করা প্রসঙ্গে। ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে, তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে। জামাত ছাড়া তো বিএনপির কোনো অস্তিত্ব নেই। বিএনপি মানেই জামাত, জামাত মানে বিএনপি। কামাল হোসেন সাহেব জেনে শুনে কেন এত বড় ভুল করলেন সেটা তাকেই সে ভুলের খেসারত দিতে হবে। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জামাত নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্যকে স্বাগত জানান। ভুল স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামাতকে পরিত্যাগ করবেন এবং ডক্টর কামাল হোসেন জামাতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটি আশা করি। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক যাতে না থাকে সে লক্ষ্যে তিনি কাজ করবেন বলেও জানান তথ্যমন্ত্রী। দেখতে পাচ্ছি মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশ যাতে এগিয়ে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 21 জানুয়ারি। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এই শুনানি হয়।
বেলা 12:15টার দিকে শুনানি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিরা। এর আগে গত 3 জানুয়ারি এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এ মামলা করেন। একই ধারাবাহিকতা তাদের যেসব কমিটমেন্ট তারা করেছিলেন আন্তর্জাতিক চুক্তি বলবৎ রাখার জন্য দরকারের জাতীয় স্বার্থে, তখন আমাদেরকে সে ধারাবাহিকতা রক্ষা করতে হয়। বেগম খালেদা জিয়া আজকে কিছুই বলেন নাই, তিনি শুধু উপস্থিত ছিলেন। প্রশ্ন করেছেন যে এই ধরনের পরিবেশে কীভাবে আদালত চলতে পারে। নাইকো নামক যে গ্যাস কোম্পানিকে 2001 থেকে 2006-এর মধ্যে বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অন্যান্য আসামিরা যেভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে 13,000 কোটি টাকার সম্পদ তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল, তাতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমমনা কর্মকর্তাদের 4 মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান। এর আগে নবীন বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, জনগণ যাতে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করে সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। আনিসুল হক বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই জনগণকে কোয়ালিটি জুডিশিয়ারি উপহার দেওয়ার লক্ষ্যে সরকার বিচার বিভাগকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। মামলা জট কমিয়ে আনার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান আইনমন্ত্রী। আমরা নিশ্চয়ই সেই প্রক্রিয়া শুরু করেছি এবং সেই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে কোনো অপরাধীকে যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা খাটানো হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর, এবং সেইটা আমরা যেই সব দেশে তারা পালিয়ে আছে সেখানে আমরা সেটাকে তাদের সাথে আলোচনা করব এবং সেটা যেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা নেয় সেই ব্যবস্থা করব। ধন্যবাদ। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির স্কুল কলেজে মেয়েদের না পাঠানোর বক্তব্যে হতবাক ও বিস্মিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এ ধরনের বক্তব্য বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিব্রত করবে। রবিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নারী শিক্ষা নিয়ে আল্লামা শফির বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। তিনি বলেন, নারী শিক্ষার সাথে ধর্মের কোনো বিরোধ নেই। বিএনপি মনে করে নারী সুশিক্ষায় আলোকিত না হলেও তাদের বিকাশ ও প্রকৃত ক্ষমতায়ন হবে না। মির্জা ফখরুল বলেন, নারী পুরুষ নির্বিশেষে শিক্ষিত হওয়া ছাড়া সমাজ কল্যাণ, অর্থনৈতিক ও মানবিক সমস্যা সহ ইসলামের অন্তর্নিহিত মর্মবাণী বুঝতে সক্ষম হবে না। সন্তানের প্রাথমিক শিক্ষালাভ ঘটে মায়ের কাছ থেকেই। নৈতিক ও অক্ষর পরিচয়ের প্রথম পাঠশালাই হলো মায়ের সাহচর্য। সুতরাং মা সুশিক্ষিত না হলে পারিবারিক প্রতিষ্ঠানটি ঐক্যবদ্ধ ও সুসংহত হয় না। বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, সামাজিক অন্যায় এই বৈষম্য দূর করতে অবশ্যই নারী শিক্ষা অপরিহার্য। জাতীয় অর্থনীতিতে যথার্থ ভূমিকা পালনের প্রধান শর্ত হচ্ছে নারী শিক্ষা। নারায়ণগঞ্জের বন্দরে শনিবার রাতে এলাকাবাসীর সাথে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত যুবক আশিকের লাশ আজ বুঝে নিয়েছে স্বজনরা। এর আগে পুলিশ তা গোপন রাখার চেষ্টা করে বলে অভিযোগ তাদের। এই ঘটনা তদন্তে পুলিশের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ক্লোজড করা হয়েছে বন্দর থানার ওসিকে। স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষের পরদিনও নারায়ণগঞ্জ বন্দর এলাকা থমথমে। শনিবার রাতে এলাকাবাসীর সাথে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আশিকুর রহমান নামের এক যুবক মারা যায়। তবে রবিবার সকাল পর্যন্ত বিষয়টি গোপন থাকলেও দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার ও মদনপুর পরিবহন স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত বছরের 18 নভেম্বর স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও আমির হোসেনের বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপে পাল্টাপাল্টি মামলা হয়। ওই মামলায় পুলিশ এক পক্ষের হয়ে আসামি গ্রেপ্তার করতে গেলে অন্য পক্ষের সাথে সংঘর্ষ হয়। পরে এলাকাবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখান থেকে টানা হাসা করে হ্যান্ডকাপ লাগায় টানা হাসা করে তো গাড়ির মধ্যে উঠে গেছে।
তারপরে স্থানীয় লোক কয়টা বাধা দিয়ে বলে ওগার গুলি বাইক দোকে রয়েছে। সে দেখেছে তারা হোড়োর মধ্যে গাড়ি মারে সব ভাঙচুর করলে, পুলিশের গাড়ি মারে ভাঙচুর করলে। গ্যাঞ্জাম সৃষ্টি হওয়ার পর এই পুলিশ ফাঁকা ছুরিয়ে গুলি ছুটছে আর কি। গুলি ছোড়ার পর এই সাধারণ লোক একটা আসছিল বাজার করতে, এখানে বাজার করতে আসছিল পরে মানে ওনার পায়ে গুলি লাগছে, তারপর রক্ত যতটা উনি মারা গেছে। পুলিশের দাবি, শনিবার মামলার ওয়ারেন্টভুক্ত 2 আসামি গ্রেপ্তারের পর আসামি পক্ষের লোকজন তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় বন্দর থানার পুলিশ বাদী হয়ে মামলা করেছে। 24 জনের নাম সহ এতে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 200-300 জনকে। আসামি ছিনিয়ে নেওয়ার জন্য তারা জড়ো হয়ে পুলিশেরও হামলা করে, পুলিশের গাড়ি পুরানোর ব্যবস্থা করে বা উল্টায় দেওয়ার ব্যবস্থা করে। সেক্ষেত্রে পুলিশ আত্মরক্ষার্থে তারা 5 রাউন্ড গুলিও করেছে। বিষয়টা হচ্ছে এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের আওয়ামী লীগে যে লোকটা মারা গেলেন, এটা আমি একটা তদন্ত কমিটি করছি 3 সদস্যের। তদন্ত কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে সে কিভাবে মারা গেছে। সংঘর্ষের সময় পুলিশের 15 সদস্য আহতের দাবি করে এসপি জানান, নিহতের ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতি ব্যবসায়ীদের আস্থার প্রতিদান প্রধানমন্ত্রী দেবেন বলে বিশ্বাস করেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। মোটা দাগে ব্যাংক খাতে সুশাসনের সাথে সুদের হার 1 অঙ্কে নামিয়ে আনা, ব্যবসা সহজীকরণ ও ভ্যাটের হার কয়েকটি স্তর করে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিলেন ব্যবসায়ী সমাজ। ব্যবসায়ী সম্মেলনে আয়োজন করে এমন খোলাখুলি সমর্থন বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। ইকোনমিক জোন সহ অন্যান্য যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে, এগুলো অন টাইম করতে একটা ধারাবাহিকতার প্রয়োজন আছে, কন্টিনিউয়েশনের প্রয়োজন আছে। এটা পলিসি, নেতৃত্ব সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা সেই কারণেই কিন্তু একটা ওভারওয়েলমিং সমর্থন আমরা সরকারকে দিয়েছি। বর্তমান সরকারের প্রতি ব্যবসায়ীদের প্রত্যাশাও বেশি, বিশেষ করে ব্যাংকিং খাতে প্রধানমন্ত্রী সুনজর আশা করছেন ব্যবসায়ী নেতারা। আমরা দেখতে চাই করাপশনের জায়গাটি এমন একটা জায়গায় আসুক যেটা একটা নিয়ন্ত্রিত মাত্রায় থাকুক। আমরা দেখতে চাই ইন্টারেস্ট যে ব্যাংকের এগুলো সিঙ্গেল ডিজিটস, বিভিন্ন চার্জ বা লাগামহীন কস্ট অফ ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে ইনভেস্টমেন্টের যে জায়গা আমরা যে আগামীর বাংলাদেশ দেখছি সেটি কিন্তু অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে। সরকারের হাতে কতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে যেগুলো আমরা নতুনভাবে দেখতে চাই তার সলিউশন। একটা চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংকিং খাতে যে একটা অব্যবস্থাপনা কিছু জনগণ করেছে, সেটা একটা সলিউশন আমরা এবারে আমি জানি হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা সলিউশন দেবেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে নতুন ভ্যাট আইন কার্যকরে 2 বছর সময় বাড়িয়েছিল সরকার। চলতি বছর তা কার্যকর হবার কথা। ব্যবসায়ী শিল্পপতিদের ট্রেডারদের যা দাবিগুলো ছিল যে ভিন্ন ভিন্ন স্তরে ভ্যাটটা হবে এবং ভিন্ন স্তরে হলে সবাইকে অ্যাকোমোডেট করে এটা রাখা, সেটার প্রয়োজনীয়তা আছে এবং এটা অলসো আলাদা চ্যালেঞ্জ। বর্তমান সরকারের মেয়াদে দেশের ব্যবসা বাণিজ্য দ্রুত এগিয়ে যাবে আশা প্রকাশ করছেন ব্যবসায়ী নেতৃত্ব। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে রাজুককে রূপ দিতে হবে জনবান্ধব প্রতিষ্ঠানে, নির্দেশ পূর্তমন্ত্রী শম রেজাউলের। রাঙামাটি রিজার্ভ বাজারে ভয়াবহ আগুন পুড়ে গেছে অর্ধশত কাঁচা ঘর। আপনারা দেখছেন স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রাজুককে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। রবিবার রাজুক কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সেবার মান উন্নত করে জনবান্ধব প্রতিষ্ঠান করতে হবে রাজুককে, বিলম্বের হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ারও নির্দেশ দেন তিনি। কর্মকর্তা কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্বচ্ছতার সাথে দ্রুততম সময়ের মধ্যে মানুষকে সেবা দিতে হবে। রাজনৈতিক বিশ্বাসকে প্রতিষ্ঠানের সাথে মেলানো যাবে না বলেও জানান তিনি।
শুধু জরিমানায় খাদ্যে ভেজালকারীদের রোখা যাচ্ছে না, তাই তাদের বিরুদ্ধে কারাদণ্ড সহ আরও কঠোর ব্যবস্থা নেন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। আর নজরদারি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা। খাদ্যে ভেজাল প্রতিরোধে এক সপ্তাহের বিশেষ অভিযান চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রবিবার সকালে ধানমন্ডি এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। অপরিচ্ছন্ন ও ভেজাল পরিবেশে খাবার সরবরাহের অভিযোগে এ সময় বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান সাঈদ খোকন। খাদ্যে ভেজাল প্রতীয়মান হবে এবং প্রমাণ হবে, আমরা সেই প্রতিষ্ঠানকে কিংবা সেই ব্যক্তিকে আমরা দণ্ডিত করতে চাই। অর্থদণ্ডে শুধু নয়, আমরা তাদেরকে জেলে পাঠাতে চাই অন্তত প্রতীকী হলেও কয়েকদিনের জন্য হলেও আমরা তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে আমরা কারাদণ্ড দিতে উৎসাহিত করতে চাই। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভেজাল প্রতিরোধে থাকবে তাদের কঠোর নজরদারি। জরিমানা করছি এবং তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি যে ভবিষ্যতে তারা যদি এটি সংশোধন না করে সেক্ষেত্রে আমরা নিরাপদ খাদ্য আইনে আরও বড় ধরনের পানিশমেন্টে আমরা যাব। অভিযানকে এক সপ্তাহে শোডাউনে না রেখে খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ জরুরি। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। রাঙামাটি রিজার্ভ বাজার মসজিদ কলোনিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশত কাঁচা ঘর। সকাল 8:30টায় চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে। রাঙামাটি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং সেনা সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে ঘটনাস্থল ঘুরে দেখেন জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। এদিকে ভোলার 2 নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 35টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার রাতে জংশন বাজারের পূর্ব পাশে দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নোয়াখালী, ঝিনাইদহ, সাতক্ষীরায় 4 জন নিহত হয়েছেন। নোয়াখালীর হাতিয়ায় ওসখালী তমরুদ্দি সড়কে যাত্রীবাহী জিপগাড়ির চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। এ সময় জিপগাড়ি উল্টে 5 যাত্রী আহত হয়েছেন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঝিনাইদহে ট্রাক চাপায় নিহত হয়েছেন 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্র। সকালে শহরের বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিবাদী ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। অন্যদিকে এদিকে সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিন চালিত ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। নিহতের নাম শাহজামাল। উপজেলার খাজরা ইউনিয়নের দুয়ারডাঙ্গা মন্দিরের পাশে দুর্ঘটনা ঘটে। ডাস্টবিনের অব্যবস্থাপনায় পরিবেশ দূষণে বিপর্যস্ত সাতক্ষীরা পৌর এলাকার মানুষ। যেখানে সেখানে আবর্জনার স্তূপে চরম বিরক্ত স্কুল কলেজের শিক্ষার্থী, পথচারীরা। যেখানে সেখানে আবর্জনার স্তূপ সাতক্ষীরা পৌরবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। আবর্জনায় ভরাট হয়ে গেছে শহরের বুক দিয়ে বয়ে যাওয়া একমাত্র খালটিও। পরিবেশ দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ। এ পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে পৌরবাসী। ডাস্টবিনগুলোর অবস্থা খুবই করুণ। এই রাস্তাতে যারা চলাচল করে তারা সবাই এই গন্ধগুলো দারুণ পচা গন্ধ সহ্য করতে হয়। যাওয়ার সময় এই দুর্গন্ধ আমার নাকে আসে, প্রচুর পরিমাণে দুর্গন্ধ। এটি অসহ্যকর একটি দুর্গন্ধ। পরিমাণে দুর্গন্ধ আর আবর্জনা ফেলানো, যে কারণে আমাদের কলেজে ক্লাস করতে এবং রাস্তা দিয়ে যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয়। সকালবেলা এটি পরিষ্কার করার কথা থাকলেও সেটি পরিষ্কার করা হয় না। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ময়লা আবর্জনা 10টা-12টার দিকে পরিষ্কার করা হচ্ছে। পৌর এলাকায় কাগজে কলমে 110টি ডাস্টবিন থাকলেও বাস্তবে আছে মাত্র 60টি। পরিচ্ছন্ন কর্মী মাত্র 21 জন। এছাড়া যানবাহন স্বল্পতার কারণে সঠিক সময়ে বর্জ্য অপসারণ করতে পারছে না কর্তৃপক্ষ। শহরকে পরিচ্ছন্ন করার জন্য গ্রিন এবং ক্লিন সিটি গড়ার লক্ষ্য নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। আমরা 300 মোবাইল করব, আমরা ডাস্টবিন করব, যে ডাস্টবিনটি আমরা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে পারবো। দূষণ ঠেকাতে উপযুক্ত স্থানে ডাস্টবিন ও পরিচ্ছন্ন কর্মী বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে পুতিনের সাথে বৈঠকের কথোপকথন প্রকাশ না করতে বারবার দোভাষীকে বলেছিলেন ট্রাম্প, ওয়াশিংটন পোস্টের তথ্য।
আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। 2017 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের কথোপকথন প্রকাশ না করতে দোভাষীকে বারবার বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমন দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পুতিনের সাথে আলোচনার পর দোভাষীর কাছ থেকে লিখিত কাগজ নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। তারা জানায় 2017 জুলাইয়ে জার্মানির হ্যামবার্গে 2 ঘণ্টা একান্তে বৈঠক করেছিলেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট। তবে সে বৈঠকের কোনো তথ্য প্রমাণ নেই। রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে FBI তদন্ত করছিল। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের 2 দিন পর এই রিপোর্ট প্রকাশ করল ওয়াশিংটন পোস্ট। ওই প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প 2017 সালে FBI এর পরিচালক জেমস কমিকে বরখাস্ত করার পর উদ্বিগ্ন হয়ে পড়েছিল মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। এরপরই রাশিয়ার সাথে ট্রাম্প গোপনে কাজ করছেন কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করে FBI। তবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই দুটি প্রতিবেদনকে ভিত্তিহীন উল্লেখ করে তা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকার বিরোধী বিক্ষোভে আবার উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের বিভিন্ন শহর। এদিকে ফ্রান্সের বিক্ষোভের ঢেউ লেগেছে যুক্তরাজ্যেও। প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ সাধারণ নির্বাচনের দাবিতে শনিবার লন্ডনের রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। 9 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের অংশ হিসেবে শনিবারও রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরের রাস্তায় নামে 84,000 হলুদ ভেস্টধারী আন্দোলনকারী। বিক্ষোভ ঠেকাতে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ে পুলিশ। বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়লে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। আটক করা হয়েছে 250 বিক্ষোভকারীকে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আসছে 15 জানুয়ারি। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৈঠকে কর, জ্বালানি, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নাগরিকত্ব বিষয়ে আলোচনা হবে। এদিকে ফ্রান্সের বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের পদত্যাগ সহ সাধারণ নির্বাচনের দাবিতে শনিবার লন্ডনের রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। PRB কেবল শিরোনামগুলো আরেকবার। প্রধানমন্ত্রী হস্তক্ষেপে আন্দোলনরত পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়, কাজে না ফিরলে কাল থেকে সব কারখানা বন্ধের হুঁশিয়ারি BGMEA এর। চতুর্থবার দায়িত্ব নেওয়ার পর সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। আবার সংলাপ হবে ঐক্যফ্রন্ট সহ 75টি দলের সাথে, জানিয়েছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি 21 জানুয়ারি। চলছে তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া, জানিয়েছেন আইনমন্ত্রী। নারায়ণগঞ্জের বন্দরে গত রাতে সংঘর্ষে নিহত যুবকের লাশ উদ্ধার, পুলিশকে দুষছে স্বজনরা। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন, ওসি ক্লোজড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ, সঙ্গে থাকুন।